কুহেলিকা, বেশি খেয়ে ফেলেছি, নড়তে পারবো না। কিচেনে রেখে আসো প্লিজ এগুলো। কুহু ফিক করে হেসে দেয়। নিজেই তো নিল, সেদে এখন নড়তে পারছে না। কে বলেছে জোর করে খেতে? সারাদিন পরে একটু হাসলো কুহু। সৃজনের মনে প্রশান্তির ঝলক লাগলো অল্প। সৃজন আরো একটু নাটকীয় স্বরে বলল, আজ নড়তে পারছি না বলে অপমান করছো? কুহু ওর সামনে থেকে প্লেটগুলো নিয়ে কিচেনে চলে যায়। সৃজনও যেতেই বড় করে হাই তুলে আর মোচড় দেয়, পাগুলো ঝুলিয়ে দেয় বিছানার নিচে। এতটুকুই চলবে। কুহু প্লেট রেখে এসে আবারও বসলো বিছানার এক কোণায়। দরজা খোলা সম্পূর্ণ। সৃজন পা ঝুলিয়ে ঝুলিয়ে বলল, খাবার তো খেলে না, তো কি খাবে? কিছু খাবো না। এত রাতে পারেন কি? না, পাই। শুনতে তো পারি। বলো আমার কাছে, প্রমিস কাউকে বলবো না। বাহ, নাটক করেন যেন আমি মার্ডার করেছি আর আপনি সেটার তদন্তকারী। মেরেছ তো বটে, তবে 7 বছর আগে। এবার এগুলো বাদ দাও, কি সমস্যা বলো? কুহু দীর্ঘশ্বাস নিয়ে বলে, হঠাৎ জায়গা পরিবর্তন করার জন্য ঘুম হচ্ছে না আর খাবারও মজা লাগে না। ঠোঁট কামড়ে মাথা সারে। সৃজন, কি করলে ঠিক হবে? না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি খেতে ইচ্ছে করে তোমার? কিছু না, এবার জান আমি ঘুমাবো। আপনার ঘুম পাচ্ছে না? কত রাত হয়ে গেল যে। সৃজন, মনটা যেন টুকরো টুকরো হয়ে গেল সৃজনের। একা একা রাতে বসে বসে কথা বলা, তাও নিজের প্রিয় অষ্টাদশীর সাথে। এর চেয়ে সুন্দর মুহূর্ত কি আর হয়? মনে মনে সৃজন একটু গেয়ে উঠল। আজ তোকে পেলে পাশে, ওরে রাত যদি আসে, আমি সে রাতের চাই না তো ভোর। আর এই মেয়ে তাড়িয়ে দিচ্ছে। শুকনো মুখে সৃজন আলতো হেসে বলে, যাবো তো। কি খেতে ইচ্ছে করে তোমার বলো? আমি যদি এখন বলি কি খেতে ইচ্ছে হচ্ছে এনে দেবেন? চেষ্টা করব, তুমি বলো। কুহু একটু চুপ থেকে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। সৃজনের মুখ বলে দিচ্ছে সৃজন একদম সিরিয়াস মুডে আছে। কুহু অল্প হেসে বলল, আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, অরেঞ্জ ফ্লেভার। চোখ ছোট্ট ছোট্ট করে তাকায় সৃজন। কুহু ঠোঁট উল্টে বলে, দেখলাম, এই জন্য বলি না। সৃজন দাঁড়িয়ে বলে, এনে দেব, আমার দোকানেই আছে। ভুলে গেলে আমার গ্রসারি সুপার শপ। কুহু হেসে দিয়ে বলল, মজা করলাম, এত রাতে যেতে হবে না। রুমে যান ভাইয়া, ঘুম আসছে আমার। সৃজন বলে। শিওর? কুহু মাথা দোলায়, মানে হ্যাঁ শিওর। সৃজন ঠোঁট টিপে মুচকি হাসে আর বলে, সুইট ড্রিম। সকাল হোক তোমার নতুন ভাবে, যেখানে তোমার কষ্টগুলো তার হক যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে। সৃজন বেরিয়ে পড়ে। কুহু গিয়ে দরজা লক করে দেয়। অনেক রাত হলো, এবার ঘুমোতে হবে একটু। লাইট অফ করে কুহু শুয়ে পড়ে। তবে ঘুম নেই চোখে। কিছু তো একটা চলছে তার মধ্যে, কিন্তু কি চিন্তা? অন্তিককে নিয়ে ভয় নাকি অন্য কিছু কুহু জানে না। তবে তার মন যে বুঝে ফেলেছে তার জীবন স্বাভাবিক হওয়ার নয়। একটা দীর্ঘশ্বাস যেটা ভেতর থেকে সব ক্লান্তি প্রকাশ করে। কুহুর আসলো। চোখ বুঝলো কুহু একটু ঘুমের সন্ধানে। যেই সিদ্ধান্তই সে নিবে দুটোতেই ধ্বংস, শুধুই ধ্বংস। নিজ কক্ষে এসে সৃজন পরনের টি শার্টটা খুলে ধপ করে বিছানায় বসে পড়ল। মাথায় একটাই কথা, কুহু বলল আইসক্রিমের কথা। কিছু একটা ভেবে নিজের ফোনটা হাতে নিল সৃজন। আমিও দেখব কত আইসক্রিম খেতে পারো, কলিজা আমার। বিছানায় গা এলিয়ে দিল সৃজন। আজ বোধহয় আর ঘুম হবে না। একটু পরেই তো ফজরের আজান দেবে। নামাজ পড়ে একেবারে ঘুমালে ভালো হয়, না হলে আম্মু আবারও কুহেলিকার সামনে অপমান না করে দেয়। হাই, আম্মুটাও না বোঝে না একটুও। সৃজনের চোখগুলো বন্ধ হয়ে আসে আর ভাবতে থাকে কুহেলিকাকে ছেড়ে 7টা বছরের কথা, যখন চেয়েও পারিনি যেতে। পরিবার আমাদের খারাপ চায় না কখনো, তবুও কিছু সিদ্ধান্ত আমাদের ছিন্ন করে দেয় নিজের থেকে। আদেও কি কুহেলিকা তার হবে, নাকি দূরত্বের সাথে তার প্রণয় মিলিয়ে যাবে শূন্যে? সকালে ঘুম থেকে উঠে নুসাইবা কলেজের জন্য রেডি হচ্ছে। ফোনটা হাতে নিয়ে বারবার কল লিস্ট মেসেজ চেক করছে। সায়র একটা কলও দিল না নুসাইবাকে। রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে নাস্তার জন্য বসলো সে। আবারও ফোন দেখলো না, এবারেও সায়রের কল আসে না। নুসাইবা ভ্রুকুচকে মন খারাপ করে নেয়। শাকিলা বেগম ওকে নাস্তা দেন। রাহাত পেছন থেকে হুট করে এসে ওর মাথায় থাপ্পড় দিয়ে বলে, কিরে, মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? উফ ভাইয়া, ভালো লাগে না। কই কই মুখ, কি করেছি? সব ঠিক আছে। তা তো দেখতেই পাচ্ছি। মাথায় হাত দিয়ে আরশাদ শিকদার এসে ওদের পাশে একটা চেয়ারে বসতে বসতে বলে, খাবার সময় তর্ক করছে কেন তোমরা?
রাহাত আর কিছুই বলে না, আর না নুসাইবা। শাকিলা বেগম ওনাদের সবাইকে নাস্তা দিচ্ছেন। আরশাদ শিকদার গম্ভীর স্বরে বলেন, রাহাত, তোমাকে বলছিলাম না নোটিশটা পাঠিয়ে দিতে, পাঠিয়েছো? হ্যাঁ আব্বু, কোর্ট থেকে সরাসরি ওই বাড়িতে পাঠানো হবে। উচিত ছিল আগেই কাজটা করা। কুহুর সাইন তো আছেই। আগেই তো করেছিল। খেয়াল রেখো, ঝামেলা করো না। অন্তিক রাগী ছেলে। রাহাত ফোঁস করে বলল, ওর সাথে কোথায় কিসের, জাস্ট সাইন করে দিলে শেষ। আর আশা করি এবার ঝামেলা করবে না ও। নুসাইবা মাথা নত করে বলে, ডিভোর্স পেপারে কুহু আগেই সই করেছিল যখন মনি মারা গিয়েছিল। এবার কুহুকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আরশাদ শিকদার নরম ও গম্ভীর হয়ে নড়ে চড়ে বসলেন। ওকে জিজ্ঞেস করার দরকার এবার পড়বে না, কারণ ও নিজেই সংসার করতে চায় না। তবু আব্বু, ও লাইফ একবার। কথা কম বলো নুসু, এত কথা বলো কেন? ছোট তুমি। নুসাইবা ওনার ঝাড়ি খেয়ে চুপ করে যায়। রাহাতের খাওয়া হয়ে গেলে উঠতে উঠতে বলে, কুহুকে বাঁচতে দেওয়া দরকার। বিয়ে হয়েছে মানে এই নয় কুহু বড় হয়ে গিয়েছে। ও এখনো ছোট বয়সী। নিজেকে যতই বুদ্ধিমান ও ম্যাচিওর দেখাক, ও এখনো সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখেনি। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল রাহাত। নুসাইবা উঠে বের হতে নিলে আরশাদ শিকদার বলেন, সাবধানে যেও, এসব নিয়ে কারোর সাথে কথা বলো না। নুসাইবা বেরিয়ে আসে বাসা থেকে। ফোনের দিকে তাকিয়ে আবারও দেখে তবুও সায়র কল দেয়নি একটি বারের জন্যে। তবে একটা মেসেজ করেছে, তাড়াতাড়ি আসো, ব্যাস এতটুকু। এই ভালোবাসা? বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নুসাইবা উঠে পড়ে। টিম টিম রোদ রিক্সার হুডের ফাঁক গলে নুসাইবার ফর্সা ত্বকে পড়ছে আর অল্প ঝিলিক দিচ্ছে। দেখতে নুসাইবা কম নয়, শুধু একটু খাটো। প্রেমপত্র, প্রেম নিবেদন কম পায়নি সে। তবে নুসাইবার মন কেন ওই ছেলেটির প্রতি আটকালো? রিক্সা এসে থামলো একটা বড় বিল্ডিং এর সামনে। নুসাইবা রিক্সা থেকে নেমে দারোয়ানের কাছে জিজ্ঞেস করে ভিতরে প্রবেশ করে। এটা অন্তিক ও কুহুর বাসা। লিফটে চড়ে কিছু সময়ই এসে পড়লো ফ্ল্যাটের সামনে। বাসার সামনে গিয়ে অনেকবার কলিং বেল বাজালেও কেউ দরজা খোলে না। কুহু তো বলল অন্তিক থাকবে এখানে। ব্যাগ থেকে পাতলা প্যাকেটটা বের করে নুসাইবা ওটাকে মুড়িয়ে ছোট করে দরজার নিচ দিয়ে ভিতরে দিয়ে দেয়। প্যাকেটে সম্ভবত কাগজ, আর পাতলা হওয়াতে সহজেই ভেতরে চলে যায়। উঠে দাঁড়িয়ে নুসাইবা আবারও ব্যাগ থেকে কলম বের করে নোট লিখলো একটা ছোট্ট কাগজে। কুহু পাঠিয়েছে। ওখান থেকে বেরিয়ে আবারও রিক্সা নেয় সে। রিক্সা এসে থামে কলেজের সামনে। নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোতেই দেখতে পায় সায়র দাঁড়িয়ে টিচারদের সাথে কথা বলছে। সাথে টিচার দেখে নুসাইবা এগোয় না। একটু পরে টিচার চলে যেতেই তড়িৎ বেগে নুসাইবা ওর কাছে চলে যায় আর হেসে দিয়ে মিষ্টি স্বরে বলে, আপনি আমাকে সকাল থেকে একটা কলও দিলেন না সায়র ভাইয়া। আসলে আপনি বিরক্ত হন তাই ভেবে কল দেওয়া হয়নি। আজকে আপুটাও। ভ্রু কুঁচকে নেয় নুসাইবা। আমি আপনার আপু? আমি আপনার মায়ের পেটের ভাই। আমি আপনার মায়ের পেটের ভাই? আমি কি বলেছি? তাহলে সারাক্ষণ ভাইয়া ভাইয়া করো কেন? গলা ছেড়ে নেয় নুসাইবা। তারপরে বলে, কল দেননি আজকে আমাকে আপনি? তো আপনার গার্লফ্রেন্ড হলাম 2 দিন হলো, এখনই ইগনোর? সায়র ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে একটা ভ্রু উপরে করে বলে, আমি কি বলি গার্লফ্রেন্ড হতে? বউ হয়ে যাও। এত কথা বাদ দিন, কল দিলেন না কেন? এমনি। এমনি? এটা কেমন কথা? আগে তো রোজ কল দিতেন। সায়র সামনের দিকে পা বাড়ায়। নুসাইবা ওর পিছু নিয়ে বলে, আপনি কি রাগ করে আছেন? প্লিজ রাগ করবেন না। আমি বুঝতে পারছি না কেন রাগ করে আছেন। সায়র থেমে ওকে বলে, কল দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, কই যায় আমি? এতক্ষণে নুসাইবার মনে পড়ে রাতে ব্লক করেছিল সে, তাই তো। শুনুন না, তখন কুহুর সাথে আম্মু কথা বলছিল, তাই প্লিজ রাগ করবেন না। সায়র শুনে না তার কথা, হাঁটতে থাকে। নুসাইবা না বুঝে হুট করে সায়রের হাত ধরে বলে, আরে সরি তো রে, এমনি রাগ করে থাকলে কষ্ট লাগেছে। কলেজে এতগুলো স্টুডেন্টের সামনে হাত ধরাতে সায়র কাশি দিয়ে হাতটা ছাড়ায়। আস্তে করে বলে, এটা ক্যাম্পাস নুসু।
নুসাইবার এটা পছন্দ হলো না, কারণ এখানে অনেক মেয়ে সায়রকে পছন্দ করে, আর এভাবে হাত ছাড়ানো মানে তার কাছে অপমান। নুসাইবা নাক ফুলিয়ে বলে, যদি এতটুকু সহ্য নাই হয় তাহলে কেন আমাকে ভালোবাসি বললেন? বলেই মুহূর্ত দাঁড়ায় না, ওখানে বড় বড় পা ফেলে চলে যায় ক্লাসের দিকে। সায়র এদিকে থ হয়ে দাঁড়িয়ে থাকে। সে রাগ করলো নাকি নুসাইবা? এখন কি নুসাইবার রাগ ভাঙাতে হবে? কি ভাবলো রাগ ভাঙানোর ওছিলায় বলবে চলো বিয়ে করি? তা না, এখন নুসাইবা কি চাই দেখতে হবে। কপালে এক আঙ্গুলে ঘষে নেয় সায়র। আশেপাশে কয়েকজন তাকিয়ে আছে। লজ্জার বিষয় সে টিচার, ওখান থেকে স্থান ত্যাগ করে সে নিজ গতিতে। ফ্যাক্টরি থেকে অন্তিক চলে এসেছে কারণ সে অসুস্থ, আর বাড়িতে সারা রাত ঘুম হয়নি তার। ফ্ল্যাটে গিয়ে চাবি দিয়ে লক খুলে প্রবেশ করতেই পায়ে লাগে কাগজগুলো। হাতে তুলে কাগজগুলোতে চোখ বুলায় আর নুসাইবার লেখা চিরকুটটা দেখে। দরজা লক করে দেয়। রুমে গিয়ে ওগুলো বিছানায় রেখে অন্তিক পরনের জিন্স পাল্টে ট্রাউজার পরে নেয়। উন্মুক্ত শরীর নিয়ে লুটিয়ে পড়ে বিছানায়। পাতলা খামের মতো কাগজটা উপর থেকে ছিঁড়ে অন্তিক কিছু একটা হাতে লাগছে তার। ওপর হয়ে শুয়ে প্যাকেটের ভেতরে হাত দেয়। হাতে স্পর্শ লাগতেই বুঝতে পারে কি এটা। ঠোঁটে মৃদু হাসি ফোটে তার। হাত বের করে সেই দিনের ফুলটা যেটা কত মায়ার সাথে পরালো সে কুহুকে। অন্তিক হাসলো, একটু অবজ্ঞা করলো হয়তো কুহুর কাজটাকে। তারপর ছোট খামটা থেকে কাগজ বের করলো টান দিয়ে। ভাঁজ করা কয়েকটা একটু একটু করে ভাঁজ খুলছে অন্তিক। প্রতিটি ভাঁজের সাথে সাথে অন্তিকের হার্টবিট করছে। সে নরম হচ্ছে, কিন্তু সে হতে চায় না নরম। সে শক্ত থেকে দূরত্ব বাড়াতে চায়। কাগজের ভাঁজ খোলা হলে অন্তিক একটু হাসে। নিজ হাতে লেখা কয়েকটা বাক্য কুহুর, অন্তিকের জন্য। হয়তো মায়া নিয়ে লিখেছে এই প্রথম। খুব চেষ্টা করেছে হাতের লেখাগুলো সুন্দর করে রাখার। কুহুর লেখা অতটাও সুন্দর না। অন্তিক, সম্পর্কটা সত্যি জটিল ছিল আমাদের। আমি তোমার থেকে ছোট, বেয়াদবি করেছি, গালি দিয়েছি, তবুও ভেবেছিলাম তুমি আমায় বোঝো। হয়তো ভুল ছিলাম, তাই আজ অভিমান আর অভিযোগগুলো দেখেই বলছি। কারণ সামনে বললে তুমি আবার কষ্ট দিতে আমাকে। ছোট থেকে নিজেকে আলাদা রেখেছি সবার থেকে তোমার জন্য। তোমাকে বিয়ে করব না বললে আব্বু মারতো। যখন বুঝলাম আর বলতাম সংসার করব, তখন কটু কথা বলতো। বিয়ে করে সংসার করা যাবে না। কি দারুণ ভাগ্য আমার, না? তাই কখনো তোমাকে সম্মান দিইনি। মনে হতো সব তোমার জন্যই হচ্ছে। সাজিয়ে সংসার করতে পারলাম না। ভুল সব আমারই, মাফ করে দিও। তোমার বলা তালাক শব্দটা মেনে নিলেও কষ্ট হচ্ছে, কারণ তোমার জন্য আমি কারো ভালোবাসা পাইনি, আম্মু আর মনিকে ছাড়া। মনিকেও হারালাম তোমার জন্য, তবুও বেহায়ার মতো তোমার কাছেই থেকেছি। কিন্তু তুমি ধোঁকা দিলে কিছু সম্পদের জন্য। আমি বুঝলাম আর মানিয়ে নেওয়া সম্ভব নয়। সম্পর্কে ভালোবাসা দরকার, স্বার্থ বা মানিয়ে নেওয়া নয়। আমি এখন ফ্রান্সে, হয়তো জানো। কষ্ট হচ্ছে না, কারণ তুমি আমাকে ভালোবাসতে দাওনি। দাদু আমার জন্য যে জমি রেখেছিলেন তার উইল তোমার নামে করে দিয়েছি। না না না, দয়া নয়, এটা আমার স্বামীকে দেয়া প্রথম ও শেষ উপহার। আর হ্যাঁ, দূরে থাকলে ভালো। সুযোগ রাখলাম তোমার জন্য, কাছে এলেই সুযোগ হারিয়ে যাবে। আজ শেষবারের মতো ডাক দিচ্ছি তোমার পেচি হয়ে, কারণ এরপর আর কখনো তোমার পেচিকে পাবে না। রাগ করো না কেমন, কুত্তা, তুই খুব খারাপ। ইতি পেচি। একদমে পুরোটা কাগজ পড়লো অন্তিক। চোখগুলো চলছে খুব তার। হয়তো অশ্রু সাগরের বাঁধ ভাঙতে চায়। নিজেরটা তো বলল কুহু, অন্তিকেরটা শুনলো না কেন? হ্যাঁ, সে এসব কথা শুনে রাগ করতে চায় কুহুর সাথে। পারলে তো দুটো থাপ্পড় দিত। তবুও সামনে এসে বলতো, কুহু কি অন্তিককে এত ভয় পায়? শেষবারের মতো কেন বলল? কাগজটা রেখে চুলগুলো মুঠো করে ধরলো অন্তিক। নিজের চুল শক্ত হাতে টেনে মাথা তুলল। খামের ভেতর থেকে আরো একটা কাগজ বের করলো। এটা উইলের কাগজ, বেশি কিছু নেই, শুধু একটা জমি যেটার মূল্য বেশি না। হাসলো অন্তিক। কাগজগুলো পাশে রেখে শুয়ে রইল কিছু সময়। উঠে সবগুলো কাগজ একটা ড্রয়ার রেখে সে আবারও বিছানায় গা এলিয়ে দিল। তার ভাবতে ইচ্ছে করছে না, যেহেতু কুহু এতটাই কষ্ট পেয়েছে তাকে একটু সময় দেওয়া দরকার। অন্তিকের নিজেরও কত কথা আছে, কই কখনো তো অভিযোগ করেনি সে।
তাহলে কুহুর এত কিসের অভিযোগ? থাক করুক, কলেজ শেষ করে নুসাইবা চুপচাপ বেরিয়ে পড়েছে। সায়রকে বলবে দূর খোঁজও করেনি একটিবার। এদিকে ওর ক্লাসের সামনে এসে আনিয়াকে দেখে চোখে নুসাইবাকে খুঁজে পায় না। আনিয়াকে জিজ্ঞেস করলে আনিয়া বলে, ও বলেই বড় বড় পা ফেলে বের হলো সায়র। নুসাইবাকে পেতে হবে যে, মেয়েটা বড্ড ফাজিল। রাগ ভাঙাবে কই না, সে নিজেই রাগ করে চলে গেল। একটু দূর যেতেই নুসাইবাকে দেখতে পাই হাঁটতে হাঁটতে যাচ্ছে ক্যাম্পাসের মাঠ দিয়ে। আরো একটু হাঁটার গতি বাড়ালো সে। অবশেষে নুসাইবার সমান হলো তাদের পদধাপ। সায়র রাগ নিয়ে কিছু বলবে, কিন্তু নুসাইবার রাগে মুখটা দেখে সায়রের রাগ মিলিয়ে গেল। অতঃপর হেসে বলল। আমার পিচ্চি রাগ করেছে? ফোঁস করে তাকালো নুসাইবা, কিছু বলল না। সায়র আবার বলল, সরি, এখন থেকে আর রাগ করাবো না তোমার সাথে, যান। নুসাইবা কিছু বলল না। সায়র নিচু স্বরে বলে, সরি, এখন থেকে আর রাগ করবো না তোমার সাথে, যান। ফোঁস করে উঠল নুসাইবা। এত কথা তো জোরেই বলল, এখন লাভ ইউর বেলার আসতে কেন বলে? সরুন, আপনি আর আপনার বালির বিউ নিয়ে। এত সময় তো ভালোই ছিল, লাভ ইউর বেলায় কণ্ঠ নেমে গেল কেন? বলেই জোরে হাঁটতে লাগে। সেকেন্ড সময় নিয়ে বেশ দূরে চলে যায় নুসাইবা। সায়র থ হয়ে দাঁড়িয়ে আছে। সে তো নুসাইবার চিন্তা করেই আসতে বলল। টিচারের সাথে সম্পর্ক জানলে ওর ফ্রেন্ডরাই তো ওকে পচাবে। সায়র ওর পিছু হাঁটতে হাঁটতে বলল জোরে জোরে, সরি নুসু, পিচ্চি সরি। আশেপাশের ছেলে মেয়েরা তাকিয়ে আছে। নুসাইবার এবার লজ্জা লাগছে, নিজেই ফেঁসে গেল। সে ভেবেছে মিস্টার সায়র এটা জোরে জোরে বলবে না। লজ্জা থেকে বাঁচার জন্য গতি বাড়ায় সে। তবে তার প্রেমিক পুরুষ কি এতেই থেমে যায়? সে নুসাইবার পিছু হাঁটছে আর বলছে, সরি তো নুসু, পিচ্চি আর ভুল করবো না। তোমার যখন ইচ্ছে হয় ধরবে তোমাকে। এগুলো দেখে ছেলে মেয়েরা হাসাহাসি করছে। অনেকে ফোন বের করছে ভিডিও করার জন্য। নুসাইবা ওড়না দিয়ে ঘোমটা টেনে নেয় মুখে। সায়র তাতেও থামে না। ওকে পিচ্চি, তুমি কি চাও ওদের সামনে আমি তোমাকে আই লাভ ইউ বলবো? নুসাইবার পা থামে। এই বজ্জাত বুড়া খাটাস আজকে মান সম্মান নিয়ে টান দিচ্ছে রে। এটা শুনে আশেপাশের কয়েকটা ছেলে হো হো করে চেঁচিয়ে উঠল। নুসাইবা মুখ ঢেকে পেছনে আসতে লাগলো, কিন্তু সায়র যেন আজ বলেই ছাড়বে। নুসু পিচ্চি, আমার লাভ ইউ। বলতে পারলো না। নুসাইবা এসে ওর মুখ চেপে ধরে দিল, কয়েক টুকরো কাগজ পুড়ে। সায়র ওগুলো হাত দিয়ে সরিয়ে বলল, বলতে দাও, সবাই জানুক যে আমার পিচ্চি কার আর আমি কার। আমি তোমাকে ভালো। এবারও বলতে পারলো না। নুসাইবা ওর হাত ধরে বলল, দয়া করেন ভাই, নাহলে কলেজে মুখ আর দেখাতে পারবো না আমি। মাফ করলাম আপনাকে, আপনিও মাফ করেন। আর কখনো ব্লক করব না আপনাকে। সায়র থেমে গিয়ে হেসে দিল। হাসতে হাসতে ভেঙে পড়ার মতো তার অবস্থা। কান্নার ভান করে নাটক করে বলল সায়র, দয়া করে আমাকে থামাও না, আমার বলার অধিকার কেড়ে নিও না। আজ বলবোই আমি তোমাকে ভালোবাসি। এমন করতে করতে গেটের বাইরে চলে আসে তারা। সায়রের হাত ছেড়ে দিয়ে বলে নুসাইবা, খবিস, আমি রিক্সায় চলে যাব, ভারুন যান। ইস, তুমি আমাকে জান বললে? এটাও যেতে বলেছি, যান বলছি। ও ও, কষ্ট পেলাম। এবার চলো আমি দিয়ে আসি। কষ্ট দিলে একবার জড়িয়ে ধরে মন ভালো করে দাও পিচ্চি। আমি যেতে পারবো। গাল বাঁকিয়ে ব্যঙ্গ করে নুসাইবা বলল। সায়রও একটি রহস্য হাসি দিয়ে বলে, ওকে যাও, আমি বাইক নিয়ে পেছনে আসছি। আর যত সময় তুমি বাসায় না যাবে রিক্সার পিছু নিয়ে চিল্লিয়ে আই লাভ ইউ বলবো। ভেঙিয়ে দেয় নুসাইবা। একটা রিক্সা ডাকে। রিক্সার সামনে আসতেই সায়রও বাইক নিয়ে রিক্সার পিছনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, সরি পিচ্চি, লাভ ইউ বেবি। এবার মনে হয় নুসাইবা লজ্জায় ওখানেই মাথা ঘুরে পড়ে যাবে। রিক্সা ছেড়ে সায়রের পেছনে গিয়ে বসে। পিঠে সজোরে থাপ্পড় দিয়ে নুসাইবা বলে, পিশাচ একটা, চলেন। সায়র বাইক স্টার্ট দিয়ে বলে, তুমি আমার পিছা চিনি, এবার ধরো না জান। নুসাইবা রেগে গিয়ে বলল, খবিস, আর একটা ফালতু কথা বললে নেমে যাব, তখন চিল্লিয়ে আই লাভ ইউ বলবো, থামবো না। না না, চুপে চুপে।
সায়র বাইক স্টার্ট দেয়। নুসাইবা অল্প করে স্পর্শ করে সায়রের কাঁধে আর একটু হাসে। সায়রও হেসে দিয়ে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আজকের সকালটা একদম আলাদা কুহুর কাছে। বাহিরে বের হবে কেয়ার সাথে। কেয়ার কলেজটা দেখবে, ভিন্ন দেশ ভিন্ন মানুষের সাথে নতুন করে পরিচিত হবে, আর নিজের মনের সংকোচও দূর হয়ে যাবে। কৈলিক আপু চলো, এবার লেট হচ্ছে। কুহু একটা লং কুর্তি পরেছে। কেয়ার অনেক বলার পরেও একটা স্কার্ট পরাতে পারলো না কুহুকে। সৃজন তো সকালেই সবার আগে বের হয়ে গিয়েছে। কুহু সাধারণত বাহিরে গেলে নিজের ফোন ছাড়া কিছু নেয় না, আজকেও তার ব্যতিক্রম নয়। কোহিনূর বেগমকে বলে কেয়া আর কুহু বের হয়ে গেল। আজ কয়েকটা দিন পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে পেরে কুহুর মনটা প্রফুল্লতায় ভরে উঠল। কুহুর মুখে মৃদু হাসি। বিল্ডিং থেকে বের হয়ে কেয়া বলল, কুহু আপু চলো, আজকে তোমাকে হেঁটে দেখাই এলাকাটা। তোমাকে এলাকা আর কলেজ ছাড়া ভাইয়া কোথাও একা যেতে দেয় না। হেসে দিয়ে বলল, তোমার ভাইয়া খুব ভালো ও কেয়ারিং। এই জন্যই রাতে বসে বসে খাওয়ায় তোমাকে। অবাক হলো কুহু। তুমি কি করে জানলে? শুধু আমি, আম্মুও জানে, আমি বলে দিয়েছি। হেসে দিল কুহু, তারপরে বলল, তুমি কি করে জানলে? রাতে আমি এমনিই তো লেট করে ঘুমাই। ভাইয়া 2 হাতে খাবার দিয়ে পা দিয়ে ধাক্কা দিল তোমার দরজায়, তখন শব্দ পেয়ে উকি দিয়েছিলাম। আসলে না কেন? তোমাদের পার্সোনাল টাইম আমি কেন আসবো? আর হ্যাঁ, আমি এমনি এতটাও বোকা না যে বড়দের মাঝে গিয়ে শুনবো। শব্দ করে হেসে দিল কুহু, তারপর বলল, পাগল মেয়ে, আমাদের আবার পার্সোনাল কি? উনি তো এমনি লাইট অন করে এসেছিলেন। আর ওই যে বললাম কেয়ারিং, এর জন্য খাবার নিয়ে আসছে। কেয়াও হাসে হো হো করে। কুহু আশেপাশে দেখে নেয়। সবকিছুই ধরতে গেলে দেশের মতোই। দোকান ছোট ছোট, বিল্ডিং গুলো সাধারণভাবে বানানো, কয়েকটা সব গ্রোসারির, তবে ছোট ছোট। কুহু আন মনে বলে। কেয়া, এদিকে বাঙালি বেশি। কেয়া কুহুর বাহু ধরে হেসে হেসে বলে, এদিকে বাঙালি বেশি। দেখো ওই দোকানগুলো বেশিরভাগ বাঙালিদের বাসার কাছেই সব পাবে। ওদিকে ফার্মেসি, ওদিকে কসমেটিক, বাজার সব আছে। কুহুর ওর কথায় খেয়াল নেই। কেয়ার ওকে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আছে। মনটা কেমন করলো বোধহয় কুহুর। জানো আপু, এখান থেকে কলেজ অতটা দূরে নয়, সামনে মেট্রো স্টেশন আছে, ওখান থেকে। কুহু ওর হাতের উপরে হাত রাখলো। কত তাড়াতাড়ি ভুলে যাই আমরা মানুষকে। আজকে আর ছোঁয়াটা মনে হলো মনির মতো। মনি তো রাস্তায় এমন করে ধরেছিল। কুহু হেসে দিল কেয়ার দিকে চেয়ে। বাহুতে থাকা হাতটা শক্ত করে ধরে কুহু আর বলে, তুমি তো আমার থেকে মাত্র 2 বছরের ছোট, তাহলে আপু করে কেন বলো? আপু করে বলতে ভালো লাগে, আর নাম ধরে বললে ভাইয়া আর আম্মু বকা দেবে। আচ্ছা, তোমার ফ্রেন্ড নেই এলাকায়? আছে তো একটা ফ্রেন্ড, তবে আমার একটু বিরক্ত লাগে। ও আবার আমার সাথে থাকে শুধু সৃজন ভাইয়ার জন্য। ও, সৃজন ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? শব্দ করে হেসে দিল কেয়া। হাসির জন্যে সে নুইয়ে যাচ্ছে। বুকে হাত দিয়ে হেসেই চলেছে। কুহুর হাত ছেড়ে 2 হাতে বুক ও চোখ ধরে হাসছে। কুহু বুঝতে পারল না এতে হাসার কি আছে। কেয়া, হাসার মতো কিছু বললাম, এত হাসছো কেন? হাসির জন্যে কথা আসছে না কেয়ার, তবুও অস্পষ্ট করে বলে, আসার কথাই তো বললে ভাইয়া আবার প্রেম কখনোই না। কুহু ওর হাসি দেখে ভ্রু কুচকে বলল। তুমি হাসতেই থাকো, আমি গেলাম কেয়া। কেয়ার হুক করে হাসি থামিয়ে ছুটে কুহুর পিছনে। তারপর আবার কুহুর বাহু ধরে হাঁটতে থাকে। কুহুর আজ ভালো লাগছে। অনেকগুলো দিন পরে কেউ এমন করে হাঁটছে তার সাথে। কেয়া মুচকি হেসে বলে, রাগ করো কেন? ভাইয়া কি কখনো প্রেম করবে নাকি? তুমি জানো না ভাইয়া কোহেলিকাকে চায়? কুহু ফোঁস করে বলে, চাই তো, তবে আমার বিয়ের পরেও কি কখনো? কখনোই না। ভাইয়ার তো
এক কথা, কুহেলিকা নয় তো কেউ না। কেয়া, মানুষের মনের ভরসা নেই বুঝলে, যে কোনো সময় পাল্টে যেতে পারে। তুমি জানো ওই দিন দেশে আসার পর আব্বু ভাইয়াকে কতগুলো থাপ্পড় দিয়েছে, তবু বলেছে তোমাকে ভালোবাসে। কুহু কেয়ার দিকে আর চোখে তাকায় আর বলে, তখন উনি অবুঝ ছিল, তাই এখন কি অবুঝ নাকি? আপু ভাইয়া অবুঝি, আমার বিয়ে হতে দেবে না, তাই আব্বু আম্মু পাসপোর্ট লুকিয়ে রেখেছিল। ভাইয়া কখনো আব্বুর সাথে গলা তুলে কথা বলেনি। ওই দিন বাসায় ভাঙচুর করেছিল। আব্বু যা কেলানি দিয়েছে ভাইয়াকে। কি বলো? আব্বুর পায়ে ধরে কান্না করেছে, তবুও আব্বু পাসপোর্ট দেয়নি। আর তুমি বলেছো ভুলে যাবে। কুহু কথা বলে না, কি আর বলবে। নিজেকে নিয়ে অন্য একটা পুরুষের এমন তীব্র অনুভূতি সম্পর্কে জানতে কেমন অনুভব হয়, তাই আর কথা বলে না। কেয়া নিজে থেকেই বলে, তারপরে তোমার বিয়ে হয়ে গেল, আব্বু তবুও পাসপোর্ট দেয়নি ভাইয়াকে। ভাইয়াকে বিয়ে করানোর জন্য কত কিছু করলো। সে একটাই কথা বলেছে, কুহেলিকা নয়তো কেউ না। হয়েছে, এবার থামো, আমার চলে এসছি। কেয়া খেয়াল করে হ্যাঁ, তারা চলে এসেছে। মেট্রোতে উঠে পড়ে দুজন। কুহু বলে, ওই মেয়েটার কথা বলো। কেয়া হেসে দিয়ে বলে, বাঙালি এলাকারই ভাইয়াকে পছন্দ করে। ভাইয়ার দোকানের সামনে ওর বাবার দোকান কসমেটিক্সের, সুন্দর। তবে ভাইয়া ওকে দেখলেই আফু বলে। কথা বলতেই চলে আসে তারা মেট্রো থেকে নেমে। তারা হেঁটেই পা বাড়ায় সামনের দিকে। হেঁটে যাওয়া যায়, কিছু সময় লাগবে। আশেপাশে তাকাতেই কুহুর মন প্রফুল্ল হয়ে ওঠে। এতে সময়ের পরিবেশের থেকে আলাদা এটা। সত্যি প্যারিস সুন্দর। কলেজের সামনে এসে ক্যাম্পাসে প্রবেশ করে। ক্যাম্পাসের চারপাশ ভালো করে দেখে নেয় কুহু। ছেলে মেয়েরা আড্ডা দিচ্ছে, কিছু স্টুডেন্ট মজা করছে। সামনে এগোয় কেয়া, আর সামনে নিজের পরিচিত মুখ দেখে মুচকি হেসে বলে, দেখো, এটাই সে যে তোমার জায়গা নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আমার জায়গা? এত সময় বললাম তো ভাইয়াকে একটা মেয়ে পছন্দ করে। আই এম এক্সাইটেড। ও তোমাকে দেখে কেমন রিয়েক্ট করবে দেখার পর। মানে ও চেনে আমাকে? ভাইয়াকে লুকাই নাকি? কেউ জিজ্ঞেস করলে সরাসরি বলে দেয়। কত বিয়ে ভাঙলো তোমার কথা বলে, তবু এই মেয়ে এমন করে। এমনিতে ভালো মেয়ে খুব। চলো। সামনে এগোয় তারা। পেছন থেকে মেয়েটা সুন্দর মনে হচ্ছে। উচ্চতা কুহুর কাছাকাছি, চুলগুলো লম্বা, ড্রেসও অনেকটা দেশীয় ভাব রেখেই পড়ে আছে। কেয়া গিয়ে মেয়েটির কাঁধে হাত দিয়ে বলল। হেই জেইন। একটা বিরাট হাসি দিয়ে মেয়েটি পেছন ঘুরে তাকালো। কেয়াকে দেখে হেসে দিয়ে বলল, আজকে এত মিস করলে কেন কেয়া? মিস ইউ। কেয়া হেসে দিয়ে বলল, জেইন কুহুর দিকে তাকালো। শীতল দৃষ্টি মাথা থেকে পা পর্যন্ত দেখলো মন দিয়ে, তারপর হেসে বলল, হাই, আমি জোনাকি। তোমার সাথে দেখা করে আমার জীবন ধন্য নি। এমন ব্যবহার আশা করেনি কুহু বা কেয়া, যেখানে মানুষ নিজের প্রিয় মানুষের দিকে তাকালে জ্বলে পড়ে যায়। সৃজন তো সারাক্ষণ কুহু কুহুই করে, তবুও এই মেয়েরা তো স্বাভাবিক আচরণ। আমি কুহেলিকা। তোমাকে চিনি আমি। কেয়া বলেছে আমাকে। তুমি এই মেয়ের মুখ পাতলা, সব বলে দেয় আগে আগে। আমার বলার মতো কিছুই রেখেছো? বলেই হেসে দেয় আর বলে, চলো আস্তে আস্তে পরিচয় হয়ে যাব। এখন ক্যাম্পাস দেখাই, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। তারা ওখান থেকে হাঁটতে থাকে। কলেজের প্রতিটি ক্লাস, ক্যান্টিন সব কুহুকে দেখায়। জেইনের ব্যবহারে মনে হয় যেন কত পুরনো বন্ধু কুহু তার। শুধু কি তাই, জেইন আর কেয়া দুইজন দুই পাশ থেকে ধরে আছে কুহুকে। মন বিষণ্ণতা ছুটে গেল ওদের ব্যবহারে। কুহেলিকা, তুমি যখন ভর্তি হবে তখন এটা তোমার ডিপার্টমেন্ট হবে। কুহু জেইনকে বলে। কোন ডিপার্টমেন্টে পড়াছো নাকি? নাক সিটকায় জেইন আর বলে, ইয়াক, জোনাকি বলো না প্লিজ, জেন বলো। আমার আম্মু আব্বু এটা কি নাম দিল আমার, না বলেও পারি না। কেন? তোমার নাম তো খুব সুন্দর। দিন নিজ গতিতে আগায় কেটে গেল কয়েকটা দিন।
অন্তিক সেই দিন কুহুর পাঠানো পেপারসগুলো দেখেও কল দেয়নি একটি বার, আর না জানতে চেয়েছে কুহুর বিষয় আকাশ বা নুসাইবার কাছে। অন্তিক হয়তো নিজেও জানে না এটা কেন করছে সে, চেষ্টাও করেনি জানার যে কুহু ব্লগ খুলেছে কিনা। নিজের মতো করে কাজ করে নিজের মতো করে প্রয়োজন হলে বাসায় যায়, আবার ফ্ল্যাটে এসে ঘুমিয়ে থাকে। দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সে। তবে এত কিছুর মাঝেও সে নীলের খোঁজ নিয়েছে, কেননা নীলের জন্য মায়া হয় হয়তো এতিম তাই। কিছুটা সময় পার হওয়ার পর অন্তিকেরও মনে হলো নীলের সাথে বেশি করে ফেলেছে ওই দিন। মাত্র তো মেয়েটার বাবা মারা গেল, আজকে সে নীলকে নিয়ে কলেজে এসেছে অ্যাডমিশন করানোর জন্য, আর অন্তিকও চাকরির জন্য ইন্টারভিউ দেবে। ব্যবসা তার ভালো লাগে না, চাকরি করতেই শান্তি। ব্যবসার দিকটা ঝামেলা বেশি, এটা না হয় আকাশই সামলাবে, সে মাঝে মধ্যে সাহায্য করবে। বাইকে করে নীলকে কলেজে নিয়ে এসেছে অন্তিক, যেহেতু বছরের মাঝে, তাই ভর্তি করানোর জন্য অনেক ফর্মালিটি করতে হবে, আর আকাশের কাজ আছে। আনিস শিকদার এত ঝামেলা করবে না, অন্তিকই এসেছে নীলকে নিয়ে, 12টায় তার ইন্টারভিউ, তার আগে হলেই হলো। কলেজ থেকে অফিস দূর না বেশি, করিডোর দিয়ে নীলকে নিয়ে হাঁটছে অন্তিক। তার কদমের সাথে পা মেলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে নীলকে। কত তাড়াতাড়ি হাঁটছে এই লোক। অন্তিক ভাইয়া একটু আস্তে হাঁটুন। পেছন ঘুরে একটু ফোঁস করে বলে, আমার ইন্টারভিউ আছে নীল। অন্তিক আবারও আগের মতোই হাঁটতে থাকে। নীল ওর পিছু নিয়ে হাঁটছে, একটু হাঁটে একটু দৌড়চ্ছে, তবুও অন্তিককে ছুঁতে পারছে না। একটা প্রাইভেট কলেজ, এদিকে খুব যাচাই করে ট্রান্সফার করাতে হচ্ছে। সচরাচর বছরের মাঝে কলেজে ভর্তি করানোটা টাফ হয়ে যায়। এবছর এখান থেকে পাশ করে গেলে সরকারিতে ভর্তি করিয়ে দেবে। নীলের এলাকায় একা দেওয়াটা ঠিক হবে না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আর পড়ায়ও পিছোতে দেওয়া যাবে না। একটা রুমের সামনে এসে অন্তিক বলল, ভেতরে গিয়ে চাচা বলবে, সঠিকভাবে বলবে, কেমন? নীল মাথা নেড়ে বলল। আমি ছোট না। অন্তিক চোখ রাঙানি দিতেই নীল চুপ করে গেল। বাবা কথায় কথায় কেমন ফুসফুস করে সাপের মতো। কেবিনে প্রবেশ করে নীলকে নিয়ে বিভিন্ন ফর্ম ফিল আপ করে দিল। তারপর সব প্রসেসিং শেষ করে তারা বাহিরে এসে পড়ল। অন্তিক বলে, এখান থেকে বাসায় যেতে 20 মিনিট লাগবে অটো করে। একা যেতে পারবে? নীল তো চিনে না কোনো রাস্তা, তবে নিজের প্রতি বিশ্বাস আছে। আপনি আমাকে একটা রিক্সা বা অটো করে দিন। অন্তিক যেন ভোজ হালকা হলো। এখন নীলকে বাসায় দিতে গেলেই সমস্যা হয়ে যাবে, তাই আবারও সামনে এগিয়ে গিয়ে কলেজ থেকে বের হয়। ওখানে একটা রিক্সা ডাক দিয়ে নীলকে বসিয়ে হাতে ভাড়া ধরিয়ে দিয়ে বলে, বাসার সামনে নামবে, ঠিক আছে? কোথাও নামে না, প্রবলেম হবে। নীল মাথা নেড়ে সাই দেয়। রিক্সা সামনে থেকে চলে যেতেই অন্তিক নিজের বাইকে করে চলে যায়। মেয়েটার জন্য মায়া হয়। এতিম মেয়েটা হয়তো বাবা থাকলে এদিকে আসতে হতো না। রিক্সা কিছু দূর যেতেই থেমে যায়। সামনে ঝামেলা হচ্ছে, রিক্সা দাঁড়িয়ে আছে মিনিট খানেক। চালক কিছু সময় চেঁচামেচি করার পরেও মানুষ কমছে না, তাই বলে, আপা আর যাবো না, আপনি এখানেই নেমে পড়েন। নীল পড়ল মুশকিলে। একে তো চিনে না, তার উপর এত ঝামেলা। চাচা আমি তো চিনি না, আপনার সময় লাগলেও আমার বাসা পর্যন্ত নিয়ে আসুন। না আপা, এই ঝামেলা শেষ হবে না সহজে। দেখেন না নেতা ফেতা গো, লোক বেশি কথা কইলেই আমিও ঝামেলায় পড়বো। নীল নিজের ফোনটা বের করে কল দেয় অন্তিকের নাম্বারে, কিন্তু কপাল বুঝি তার সব দিক দিয়ে খারাপ। ফোনে তো ব্যালেন্স নেই। নীল রিক্সা চালকের বারবার বলাতে নেমে পড়ল। তখন খেয়ালও করেনি অন্তিক কোনো ঠিকানার কথা বলেছিল। চাচা আমি তো চিনি না, আপনি আমাকে বলুন আবার রিক্সা নিতে কি বলতে হবে। সামনে গিয়ে বলবেন বড় শিকদার বাড়ি যাব। নীল হাতের টাকাটা ওনাকে দিয়ে দেয়। 100 টাকার একটা নোট। উনি 50 টাকা রেখে বাকিটা নীলকে দিয়ে দিল। নীল ওখান থেকে একটু সামনে গিয়ে একটা রিক্সার সামনে গিয়ে ঠিকানা বলে উঠতে নিলেই খেয়াল করে তার হাতের ফোনটা তো নেই। শরীরটা ঝাঁকুনি দেয়। এখন ফোনটা কোথায় রাখলো সে? রিক্সায়? নীল রিক্সায় না উঠে আবারও পেছনের দিকে আসে। যেই রিক্সা থেকে নেমেছে ওই রিক্সাটা ঘুরছে চলে যাওয়ার জন্য। নীল হাঁপ ছেড়ে বাঁচে, কারণ তার মনে আছে অন্তিককে কল দিয়ে ফোনটা রেখেছিল সিটে। একটু দ্রুত গিয়ে রিক্সার সামনে দাঁড়িয়ে ডেকে বলে, চাচা আমার ফোনটা বোধহয় এখানে রেখে গিয়েছিলাম ভুলে। দেখুন পেছনে কিনা।
নীল পেছনের সিটে তাকায়, তবে ফোনটা নেই। কলিজা আবারও শুকিয়ে যায় ভয়ে। একে তো তার কাছে তেমন আপাতত টাকা পয়সা নেই, তার উপর ফোন হারালে চলাফেরা করতে পারবে না। ওনাদের কাছে কি ফোন চাইতে পারবে? লেখাপড়া করাচ্ছে, এটাই কি বেশি নয়? চাচা, আমার স্পষ্ট মনে আছে এখানে রেখে গিয়েছিলাম। আরে কি কন এগুলা? আমি তো পেছনে যাই নাই। আমি মিথ্যা বলছি না। দেখেন আপা, ঝামেলা করেন না। ঝামেলার জন্য তো সামনে গেলাম না। আমি কি মিথ্যা বলছি? লোকটা তেতে উঠে এবার। আপনি কি কইতে চান? আমি আপনার মোবাইল রাখছি? একে তো অচেনা জায়গা, তার উপর এমন পরিস্থিতি। নীল পড়ল বিপদে, চোখগুলো চলমলো করছে। আশেপাশে তাকায়, সে কয়েকজন মানুষ জড়ো হয়েছে, তবে কেউ কিছু বলছে না। নীলের চোখ টলমলো করছে, এখনই কেঁদে দেবে। কি সমস্যা এখানে? একটা ভরা পুরুষালী কণ্ঠে নীল পাশে ফিরে তাকায়। একটা লোক, উঁচু লম্বা, গায়ের রং সাদা ও বলা চলে না, কালোও বলা চলে না। রিক্সা চালক বলল, আরে ভাই, কইেন না। এই মাইয়া নাকি আমার রিক্সায় মোবাইল রাখছে, এখন এসে দেখে নাই। এখন কোন তো আমি কি করুম? নীল ফুপিয়ে বলে, আমি তো রেখে গিয়েছিলাম ভুলে, ওখানে গিয়ে মনে পড়লো। একটু বোধহয় এবার সাহস পেল নীল, পরিচিত মুখ দেখে। লোকটার পাশেই তো ওই আন্টির ছেলেটা। রাহাতকে দেখে একটু এগিয়ে গিয়ে নীল বলে, ভাইয়া, আপনাকে তো চিনি, একটু দেখুন না। লোকটা রাহাতের দিকে তাকালো। রাহাতও খেয়াল করলো, হ্যাঁ, সে তো চিনে এই মেয়েকে। ওই দিন বিয়ে বাড়িতে কয়েকবারই চোখে পড়েছে তার। কি হয়েছে? আর আপনি এখানে কেন? নীল অল্প হলেও পরিচিত মানুষগুলোকে একটু নরম হয়ে ক্রন্দনরত স্বরে বলে, আমি কিছুই চিনি না। এখানে ঝামেলা দেখে উনি আমাকে রিক্সা থেকে নামিয়ে দিলেন। আমি তো আমার এক ভাইকে কল দেওয়ার জন্য ফোনটা নিয়েছি। কল দিয়ে দেখি ফোনে ব্যালেন্স নেই। তারপর ওনাকে ভাড়া দিয়ে নেমে গেলাম। একটু যেতেই খেয়াল হলো ফোন নেই। ওখানে আমি 1 মিনিটও হয়নি, এসে জিজ্ঞেস করলে উনি এগুলো বলছে। রাহাত একা একটা মেয়েকে দেখে কি না করতে পারে। ঝামেলায় জড়ালে কত মানুষের সাথে কত কি হতে পারে। তাই বলল, কোথা থেকে এসেছেন? আর ভাড়া কত দিয়েছেন? কোথায় যাবেন? কলেজ গেটের সামনে থেকে এসেছি। উনি 50 টাকা ভাড়া রেখেছে। আর এই মিয়া, এখানে 50 টাকা? 20 টাকার ভাড়া 50 টাকা রাখেন না? বলার আগেই রাহাতের পাশের লোকটা তেতে গেল। রিক্সা চালক ফোঁস করে বললেন, না না, এই মাইয়া মিছা কথা কইতেছে। আমি 20 টাকাই রাখছি। রাহাত বলে। উফ নাজিম, থাম। নাজিম থামলো। রাহাত বলল, ফোন সাইলেন্ট করা? না। নাম্বার দিন। নীল নিজের নাম্বারটা বলল। রাহাত কানে দিয়ে রিং হতেই বেজে উঠল গাড়ির ভেতরে। রাহাত এগিয়ে গেল ওই দিকে। রিক্সার পেছনের সিটের চোর ফাঁক দিয়ে পড়ে আছে, সামনে থেকে দেখার উপায় নেই। রাহাত হাত দিয়ে ওটা ভেতর থেকে বের করে নীলের হাতে দিয়ে বলে, ভালো করে দেখবেন তো নাকি? দেখলেন তো, মহিলা মানুষ বিনা কারণে আমাকে জারি করলো। রাহাত ওই লোকের দিকে তাকিয়ে বলল, মিয়া, আপনিও কম খারাপ না। দেখেছেন, মেয়ে চেনে না, জানে না। 20 টাকার ভাড়া 50 টাকা রেখে দিয়েছেন। বিশ্বাস করব কি করে? আজ 5 টাকা, কাল মোবাইল নিতেও পারেন। নাজিমও ফোঁস করে বলল, হ্যাঁ দেখছেন, সুন্দরী ভালো মেয়ে অমনি বোকা বানিয়ে দিল। নীল আগ বাড়িয়ে বলল, বাদ দিন ভাই। চাচা, সরি আপনার দোষ দেওয়ার জন্য। রিক্সা চালক ওখান থেকে চলে গেলেন। নীল রাহাত আর নাজিম ছেলেটাকে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনাদের জন্য ফোনটা পেলাম। রাহাত বলল, এদিকে কেন এসেছেন? আসলে ভাইয়া, আমি এখানে। বাদ দিন, আসুন আপনাকে রিক্সা করে দিচ্ছি। কোথায় যাবেন? নীল নত স্বরে বলল। শিকদার বাড়িতে। রাহাত ভ্রু কুঁচকে তাকালো। তাদের বাড়ি কেন যাবে? নাজিম বলল। তোদের বাড়ি যাবে। রাহাত বলল, আমাদের বাসায়? না না, অন্তিক ভাইয়ের বাসায়। রাহাত মাথা দোলায়, তবে বুঝতে পারলো না ওখানেই বা কি কাজ। তাই বলল। চলুন, রিক্সা করে দিচ্ছি। নাজিম বলল হুট করে, রাহাত, তুই তো বাড়ি যাবি, ওনাকে নামিয়ে দিস ওইদিকে। মেয়ে মানুষ চেনে না তো আবার কোনো ঝামেলায় পড়ে। আচ্ছা চলুন, আমি দিয়ে আসি। বিরক্ত হয়ে রাহাত নাজিমের দিকে তাকিয়ে চোখ রাঙায়। নাজিম চুপ হয়ে যায়। রাহাত বলে,
নীল এত সময়ে এত কাহিনীর পরে হুট করে রাজি হয়ে গেল। রাহাতকে একটু হলেও চেনে, কে জানে একা গেলে আবার ঝামেলায় পড়লে তখন কে প্রোটেক্ট করবে তাকে। রাহাত এতে বিরক্ত হলো মনে মনে। একটা মেয়েকে চেনে না জানে না নিজের সাথে নেবে। তবুও মেয়েটার কেউ নেই যে বাইকে উঠে রাহাত। নীল ওর পেছনে একটু দূরত্ব রেখে বসে। রাহাত বাইক স্টার্ট দিতে দিতে বলে, ওখানে কি কাজ? নীল শুকনো ঢোক গিলে তারপর বাইক চলতে থাকে। নীল এক এক করে সব বলে রাহাতকে। রাহাত বাহিরের কাউকে নিয়ে চলাফেরা করেনি কখনো, তাই এলাকায় যেতেই একটু বিভ্রান্তিতে পড়ে। মানুষ কি ভাববে এগুলো নিয়ে। মনের মধ্যে হাজারো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে বাইক নিয়ে থামালো অন্তিকদের বাসার সামনে। নীল নেমে ধন্যবাদ দিল। রাহাত বলল, ফোনে সবসময় ব্যালেন্স রাখবেন, আর আপনার ফোনে তো নাম্বার আছেই। কখনো অন্তিক বা আকাশকে না পেলে আমাকে ভাইয়া ভেবে বলবেন, চেষ্টা করব সাহায্য করার। নীল গাল ভরে হাসি দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনাকে আবারও। আসুন ভেতরে, আপনারা তো আত্মীয়। রাহাত মাথা নেড়ে না বলে। না, আত্মীয় হলেও সবার মতো আমাদের সম্পর্ক না। নীল বুঝতে পারে কুহুর বিষয়টা, তাই আর জোর করে না। নিজেই বিদায় নিয়ে বাসার ভেতরে চলে যায়। রাহাতের বোধহয় এতগুলো কথা শোনার পরে মায়া হয়। হবে নাই বা কেন, মেয়েটার তো কেউ নেই। এদিকে চাচা একটা ভালো কাজ করলো, একটা এতিমের মাথায় হাত রেখে। ইস, যদি সব বিষয় এমন নরম হতো তাদের বাপ চাচারা। অতঃপর পকেট থেকে নিজের ফোনটা বের করে কিছু একটা করলো। হালকা হেসে নীলের দিকে তাকিয়ে আবারও বাইক স্টার্ট দিল সে। এবার নিজ বাড়িতে যাবে। কুহু সেই যে ওই দিন কেয়ার সাথে বের হয়েছিল, তারপরে আর বের হয়নি বাসা থেকে। এবার নিজ বাড়িতে যাবে। কুহু সেই যে ওই দিন কেয়ার সাথে বের হয়েছিল, তারপরে আর বের হয়নি বাসা থেকে। তবে নতুন বন্ধু জেইন কয়েকবার এসেছে বিভিন্ন ছুতোতে। এতদিন আসেনি কারণ সে বাড়িতে ছিল না। এখন কুহুকে পেয়ে আরো বেশি বেশি আসে জেইন তাদের বাসায়। এতে অবশ্য কুহুর ভালো লাগে। জেইন মেয়েটা ভালো, খুব কথাগুলো মিষ্টি লাগে, আর মিশুকেও বটে। যদিও সে কুহুর সাথে বেশি সময় সৃজনকে নিয়েই কথা বলে। এগুলো শুনে কুহুর কানের পোকা নড়ে ওঠে। তবুও ভালো লাগে, একাকিত্ব দূর হয়। সে তো আর সৃজনকে পছন্দ করে না। উইকেন্ডের দিন সকালবেলায় জেইন চলে এসেছে সৃজনদের অ্যাপার্টমেন্টে। কোহিনুর বেগম মেয়েটাকে ভালোই মায়া করেন। মেয়েটার চেয়ারে বসে জেইন কোহিনুর বেগম আর কুহুর সাথে কথা বলছিল। এবার কেয়া আর সৃজন ঘুমিয়েছে। উইকেন্ডের ছুটির দিন সৃজন সব লেট করে খোলে, আবার তাড়াতাড়ি বন্ধ করে দেয়। জেইন একটু হেসে হেসে বলছে, কিয়া এত ঘুমায়? একটা দিন সকালে আসতে ওকে দেখি না আমি। কোহিনুর বেগম বললেন। দিন দিন অলস হচ্ছে। জেইন উঠে চলে যায় কেয়াকে ডাকতে। কোহিনুর বেগমও যায়। কোহিনুর বেগমও রান্নাঘরে চলে যান। কুহু নিজ ফোনটা বের করে, কিছু একটা দেখছে সে। ফোনের স্ক্রিন অন করতেই তার মুখটা মলিন হয়। কুহু আম্মু, মাথাটা ব্যথা করছে, একটু লেবু গুলে দাও না। চোখ যায় সৃজনের কক্ষের দিকে। ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখ ফিরিয়ে ফোনের দিকে তাকাই কুহু। স্ক্রিন অফ করে উঠতে নিলেই কোহিনুর বেগম বলেন, কুহেলিকা, ফ্রিজে লেবু আছে মা, দে না একটু, আমি কাজ করছি। সৃজন এসে একটা চেয়ার টান দিয়ে বলে। দুই হাত টেবিলে রেখে মাথাটা হাতের উপরে কাত করে রেখে চোখ বুজে বলে, চিনি দিও না, লেবু দুটো দিবি। কুহু উঠে কিচেনে চলে যায়। একটা গ্লাসে করে লেবু পানিগুলো সৃজনের সামনে এনে রাখে। নিন ভাইয়া। সৃজন শোনে না, সে তো এখানেও ঘুমিয়ে পড়েছে। একটু ঝুঁকে দেখে নেয় কুহু, তারপর হেসে দিয়ে বলে, খালামণি ঘুমিয়ে পড়েছে আবার। কোহিনুর বেগম চেঁচিয়ে বলে, প্রতি সপ্তাহে এগুলো করে এই ছেলে। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে আর সকালে উঠে ঝিমুবে। সৃজন ভাইয়া, আপনার লেবু পানিটা। রাখো। কুহু টেবিলে গ্লাসটা রেখে মোবাইলটা নিয়ে নেয়। সৃজনও উঠে গ্লাসটা তুলে নেয়। কুহু একটু এগোতেই সৃজন ডেকে ওঠে, কুহেলিকা, চিনি দিতে না করলাম, তুমি লবণও দাওনি। কুহু আবারও ফিরে আসে আর কিচেন থেকে চামচে করে লবণ এনে গ্লাসে দিয়ে নেড়ে দেয়। সৃজন অল্প হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। কুহু চামচ ঝাড়া দিয়ে বলে, ঘুমের ঔষধ খান কেন? আপনার আবার ঘুমের ঔষধ লাগে? সৃজন হেসে উদাসীন হয়ে বলে, বুঝবে না কুহেলিকা, বউ নেই যে মাথা টিপে ঘুম পাড়িয়ে দেবে, তাই ঘুমের ওষুধ খাই। কথাটা চেঁচিয়ে বলে কোহিনুর বেগমকে শুনিয়ে। কোহিনুর বেগমও রান্নাঘর থেকে ডেকে বলেন, আহা, নাটক করতে হবে না আর।
বললে মেয়ে দেখা শুরু করি আমি। মেয়ে কি বাইরে দেখতে হবে? ঘরেই তো আছে খালামণি। কুহু ভালোই লাগছে তাই তো সেও সাই দিয়ে বলল। সৃজন ওর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে নেয়। কোহিনূর বেগম হাসছেন রান্নাঘরে। কুহু আবার বলে, মেয়ে বিয়ে ছাড়াই সারাদিন সৃজন ভাইয়ার নাম জপে, ভাবেন বিয়ে হলে কি করবে? কেয়ারিং একটা বউ পাবেন। কোহিনূর বেগম বলেন। কে বুঝাবে এই ছেলেকে? সৃজন গ্লাসের পানিটা একটানে খেয়ে নেয়, তারপরে বলে, বুঝাতে হবে না, এত কেয়ারিং দরকার নেই আমার। আমি পারি কেয়ার করতে, শুধু আদর করতে দিলেই হলো। কোহিনূর বেগম চেঁচিয়ে বলেন, নির্লজ্জ ছেলে, কুহেলিকার সামনে ঠিক আছে মজা করে বলেছিস, আমি যে তোর মা ভুলে গিয়েছিস? ও মাম্মা, এই যুগে এসে আবার এগুলোতে লজ্জা কিসের? জেইন এসে সৃজনের সামনে দাঁড়িয়ে হালকা হেসে দিয়ে বলে, ভালো আছেন? সৃজন কুহুর দিকে তাকায়। এত সময়ের কথা বলছিল, কপাল। তারপর আবার জেইনের দিকে তাকিয়ে অল্প স্বরে শুধায়, ভালো আছি, তুমি কেমন আছো আপু? জেইনের আপু শুনে অভ্যেস আছে, তাই তো গায়ে মাখলো না। কেয়াও এসে বসলো ওদের পাশে। সৃজন আবার বলল, কুহেলিকা, গ্লাসটা নিয়ে যাও। কুহু চুপচাপ সামনে থেকে গ্লাসটা নিয়ে কিচেনে চলে গেল। সৃজন উঠে আবারও নিজ রুমের দিকে চলল। আম্মু, বেরোবো, নাস্তা রেডি রাখো। সৃজনের কথা কেয়া চেঁচিয়ে উঠল, ভাইয়া আজকে অন্তত একটু ঘুরতে নিয়ে যাও। এত অলস আর কিপটিমি করো কেন? কেয়া, উনি তো সারা দিন কাজ করে ক্লান্ত থাকে, তাই হয়তো। জেইন বলে, উনি কখনো কোথাও নিয়ে যায় না। বাস্তবতার জন্য। জেইন হাসে। কুহু ওখান থেকে রুমে চলে যায়। জেইন কেয়াকে বলে ফিসফিস করে, কষ্ট হয় কে আমার খুব, আমাকে আপু বলে, আর কুহেলিকাকে কত সুন্দর করে আদেশ করে। তোমাকে তো কতই বলি ভাইয়ার জন্য মরিয়া হইও না, ভাইয়া গলবে না। তুমি বুঝবে না কেয়া, প্রণয় দহন মানুষকে কত কিছু করায়। প্রণয় সবার প্রতি অনুভব হয় না, এটা জানলেও সে আমার হবে না, তবুও তাকে ভালোবাসা, এর চেয়ে বড় কি প্রাপ্তি হয় বলো? আজকে হঠাৎ এত এগুলো বলছো কেন? জেইনের মুখ নরম। কেয়া ওর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, আব্বু বিয়ের জন্য চাপ দিচ্ছে, তোমার ভাইয়াকে তাড়াতাড়ি পটাতে হবে আমার। কন্টিনিউ বেব। জেইন ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে। কেয়া হেসে দিল আর বলল, জেইন হেসে দেয়। কোহিনূর বেগম সৃজনের জন্য নাস্তা রেডি করে। কেয়া উঠে কুহুর রুমে যায়। কুহু মোবাইলের দিকে তাকিয়ে আছে চুপ করে, মন ভালো না হয়তো। সে কুহুর কাছে গিয়ে বসে কুহুর বাহু পেঁচিয়ে নেয় নিজ বাহুতে, মাথা রাখে কাঁধে। ওর হাতের ফোনটা নিয়ে কেয়া বলে, কি সারাদিন ফোন এর দিকে তাকিয়ে মন খারাপ করে বসে থাকো? কুহু কোনো কথা ছাড়াই ওর হাতের ফোনটা নিয়ে সাইডে রাখে। আর পর ওর হাত ছাড়িয়ে কেয়ার কাঁধ দুই হাতে ধরে বলে, কই মন খারাপ? কি বলো সকাল সকাল? কেয়া হি হি করে হাসলো। বাহ, ধরে ফেলেছে। কেয়া কিছুর জন্য এসেছে। কেয়া কুহুর হাত ধরে বলে, যেন ভাইয়া কোথাও নিয়ে যায় না আমাকে। কুহু আফসোসের স্বরে বলল, ও, তবে এত বাইরে ঘোরা ভালো না কেয়া। আপু বুঝো না কেন, একটু নিয়ে যায় না? তুমি বললে নিবে। আমি তুমি, আমি জানি তুমি বললে ভাইয়া ভুল করেও না করবে না। কুহু হেসে দেয় ঠোঁটগুলো গোল করে, তারপর বলে, কিন্তু কেয়া আমার শরীরটা ভালো লাগে না, জানোই তো। কেয়া করুণ চোখে তাকায় কুহুর দিকে। প্লিজ কুহেলিকা আপু, বাইরে গেলে ভালো লাগবে, বেশি সময় থাকবো না, ওকে? অন্যদিকে তাকিয়ে গলা খাকারি দেয় কুহু, তারপরে বলে, ঠিক আছে বলে দিব, তবে সত্যি কিন্তু বেশি সময় থাকবো না। কেয়া জড়িয়ে ধরে বলে। কুহু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তোমরা ভুল করছো কেয়া, ভালোবাসার চেয়ে অভ্যাস জিনিসটা কষ্ট দেয় বেশি। এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই তো জীবন আপু। ভয় জানো কি কেয়া, যাকে দূরে চাইলে ভুলে থাকা যায়, সে যদি একবার কাছে এসে অভ্যাসে পরিণত হয়, তখন তার অনুপস্থিতি হয়ে ওঠে দহন, আর তাকে ছাড়া থাকা হয় ধ্বংসের মতো। কিসের আপু,
তোমার তো পিছুটা নেই। যে অবহেলা করেছে তাকে ভুলে না হয়, যে তোমাকে চায় তার জন্য একটু উন্মাদ হলে সুখ খুঁজেই দেখো সুখী হয়ে যাবে। কুহু হাসি তাচ্ছিল্যের হাসি। কয়জনকে আশা দেবে? এখানে কয়জন আছে যে আশা করে আছে একটু সুযোগের? কেয়া কুহুর গালে স্পর্শ করে বলে, তাকে আশা দেওয়া হয়নি, আর সুযোগও দেওয়া হবে না। সুযোগ তখনই দেওয়া হয় যখন তা থাকে, আর যে সুযোগ ছিল তুমি আগেই লুপে নিয়েছো। ওরে ছোট্ট বোন, সুখ তো বিক্রির সামগ্রী নয়, ওটা সবাই পায় না। আর পিছুটান, ওটা সারা জীবন থাকবে। আমার মন আর মস্তিষ্কের টানা পড়েন চিরকালই থেকে যাবে, এটা আমি এখন বুঝে গিয়েছি। তুমি খুব গাটাও কথাকে। আম্মু সব সময় বলে দোষ কখনো একপাক্ষিক হয় না। তুমি যেটার জন্য নিজেকে দোষী মনে করো তাতেও অপরজনের অংশ থাকে। তবে যখন সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে তোমরা একে অপরকে মূল্য দেওয়া বন্ধ করে দাও, তখন পিছিয়ে আসাই সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে। মানে কুহু হেসে দিয়ে বলে, মজা পেলাম। এই যে তুমি আমি একটু ডিবেট করলাম। যাও, আমি সৃজন ভাইয়াকে তোমার হয়ে বলবো। তবে হ্যাঁ, আমি যা যা বলবো খাওয়াতে হবে। এটা কথা বললা? তুমি মুখ ফুটে বাণী আওড়াবে আর শেহজাদা তোমার পদতলে এনে হাজির করবে। গালগুলো দুই দিকে প্রসারিত করে শব্দ করে হেসে দেয় কুহু। মুখের সামনে একটা হাত এনে হাসাহাসি করছে তারা। এর মধ্যে বাহির থেকে সৃজন ও জেইনের কথোপকথন শুনে টিয়া কুহুকে টানতে টানতে নিয়ে যায়। এমন করেন কেন সব সময়? কেয়া কত করে বলে, সৃজন, নিয়ে যা মেয়েগুলোকে, আজ তাড়াতাড়ি বাসায় চলে আসিস। সৃজন বিরক্ত হলো। কেয়া উফ আম্মু, তুমিও যাব না কোথাও? এসে বলে। সৃজন চোখগুলো রাঙিয়ে বলে, গত 1 সপ্তাহ ধরে বলছে ও অসুস্থ। আর চলুন ভাইয়া, আমারও যেতে ইচ্ছে করছে। কথার মাঝে কুহুর এমন হুট করে যাব বলাতে সৃজন থামলো। তারপর নাস্তায় মন দিল। কুহু একটু এগিয়ে আসতেই সৃজন গলা খাকারি দিয়ে বলে, 3টের মধ্যে রেডি হয়ে থাকবে। আর জেইন আপু, তুমিও চলো। কুহু আর কেয়াকে নেবে বলে তাদের বাসায় না বললে বিষয়টা কেমন দেখায়, তাই বলল সৃজন কথাটা। তবে জেইন তো রাজি। কেয়া কুহুর দিকে তাকিয়ে দাঁত দেখালো। কোহিনূর বেগম ওদেরকে নাস্তা দিয়ে দিলেন। সৃজন খেয়ে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। ইন্টারভিউ শেষ করে এসে অন্তিক ফ্যাক্টরিতে গেল। আকাশ ওখানে কিছু মেশিন মেরামতের কাজে ব্যস্ত। অন্তিক গিয়ে ওর কাছে দাঁড়ায়, হাত বাড়িয়ে সামান্য কাজে সাহায্য করে। তারপর আকাশের কাঁধে হাত দিয়ে বলে, আবার একা হয়ে যাবে তুই, কারণ ইন্টারভিউ ভালো হয়েছে আমার। আকাশ ওর পেটে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, অন্তিক ঘাড় চুলকে অল্প হেসে বলে, ফাঁসালাম কোথায়? তোর তো আর ভালো, নিজের মতো করে সব সামলে নিবি। আমি তো নিজের কাছে ব্যস্ত থাকবো। করলাম। তারপরে রিকশায় তুলে আমি গেলাম অফিস। ফোঁস করে বলে, ওনার সামনে গেলে কুহুর কথা বলে, বুঝলি, 1000টা খারাপ কুহুর নামে। তারপরে লাস্টে বলবে বিয়ে করে নে। ভাই, সপ্তাহ হলো না এগুলো শুনতে, কার ভালো লাগে? আকাশ অন্তিকের কাঁধে থাপ্পড় দিয়ে বলে, কাঁধ থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয় অন্তিক। ধুর, ওর সাথে আর কিচ্ছু ঠিক হবে না, যা ইচ্ছে হয় করুকো। আকাশের হাতে মেশিনের কালি লেগেছে। অন্তিককে ধরার কারণে শার্টেও লেগে গিয়েছে একটু।
আকাশ পানি দিয়ে আগে নিজের হাতটা পরিষ্কার করে নিল, তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে কাঁধ পরিষ্কার করে দিল। তবে হালকা দাগ রয়ে গেছে। অন্তিক এটাকে বেশি গ্রাহ্য করলো না। আকাশ দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, অন্তিক চ করে উঠল, একটু হেঁটে এগিয়ে গেল সামনের দিকে, আবারও পিছিয়ে আকাশের কাছে এসে বলল। যদি আমি শার্টেই ফেলে দিই? আকাশ নির্লিপ্ত চোখে অন্তিকের দিকে তাকায়। রাগ জেদ অন্তিক অনেক বড় হয়েও সংসারের পরিস্থিতি মানুষ বুঝতে চায় না, নিজেরটাই ঠিক মনে করে। আকাশ নিচু হয়ে অল্প হাসলো, তারপর বলল, আকাশের কথাকে কটাক্ষ করে অন্তিক বলে, চলে যাওয়ার সময় ভাবা দরকার ছিল। একা থেকে দেখুক, নিজেই দূরত্ব বাড়িয়ে দিয়েছে প্রতিবার। অভিমান তার সাথে করে যাকে ভালোবাসা যায়। ও আমাকে ভালোই বাসলো না কখনো। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে রাগ নিয়ন্ত্রণ করে বলে, আমি এই সময় ভালোবাসতে পারলে ও কেন পারবে না? আমার তো ওর প্রতি আগে থেকে কোনো অনুভূতি ছিল না। আকাশ তাচ্ছিল্য হেসে বলে, বিরক্ত হলো অন্তিক। আকাশের সাথে একই ফালতু কথা বলতে লাগলো সে। কুহুর যা ইচ্ছে করুক, তাতে তার কি? কথা বলবে না মানে বলবে না সে। ওখান থেকে বেরিয়ে গেল অন্তিক। বাইক টেনে ফ্ল্যাটে এসে প্রথমে পরনের শার্টটা খুলে ছুঁড়ে মারে এক কোণায়। বিছানায় বসে কিছু একটা ভেবে আবারও উঠে পড়ে। একটা নতুন শার্ট পরে বাসা থেকে বেরিয়ে যায়। ওই বাড়িতে যাবে সে। বিকেল ঘড়িয়েছে। কুহু কেয়া রেডি হয়ে বসে আছে। রক্তলাল রঙের একটা লং কুর্তি পরেছে কুহু, মুখে অল্প সাজ। কেয়া টপস আর স্কার্ট। সৃজন কল দিয়ে বলেছে এখনই চলে আসবে, ওদের রেডি হয়ে থাকতে। কিছু সময় পর বাসার কলিং বেল বাজে। কেয়া উৎফুল্ল হয়ে গিয়ে দরজা খুলে নেয়। সৃজনের হাতে বড় একটা বাক্স। কেয়া বাক্সটার দিকে তাকিয়ে আছে। কেয়া, স্যার এটা খুবই ভারী। কেয়া একটু সাইড দিতেই সৃজন বাসায় প্রবেশ করে আর টেবিলের উপর রেখে দেয় বাক্সটা। কোহিনূর বেগম নিজ রুমে ছিলেন। সৃজন ডেকে বলেন, আম্মু, কোহেলিকা, এদিকে আসো। কোহিনূর বেগম আর কুহু রুম থেকে বের হয়ে আসে। সৃজন অল্প হেসে বলে, বাহ বাহ, সেজেগুজে রেডি কোহেলিকা, দারুণ লাগছে। কোহিনূর বেগম বক্সটার দিকে তাকিয়ে বলল, বাসায় সারাদিন থাকো তোমরা, কত গরম পড়ে, রান্নাবান্না করো, তাই মিনি আইসক্রিম মেকার এনেছি। কোহিনূর চোখ বড় বড় করে তাকায়। তার স্পষ্ট মনে আছে সে বলেছিল আইসক্রিমের কথা। তাহলে কি সৃজন ওটা ভেবেই এনেছে? তবে মনের কথাগুলো বলে না। কি আর উৎসুক হয়ে বলে, সৃজন ওর মাথায় হাত দিয়ে বলে, আবার বেশি বেশি খেয়ে ঠান্ডা লাগিয়ে বসে থাকিস না। এবার বস, আমি রেডি হয়ে আসি। সৃজন চলে যায়। কোহিনূর বেগম আস্তে করে প্যাকেজিং খুলতে থাকে। কালো রঙের স্টিলের মেশিনটা। কোহিনূর বেগম হেসে দিয়ে বলেন,
কেয়া গাল বাঁকিয়ে বলে, কথার মধ্যে সৃজন বেরিয়ে আসে। কেয়া সৃজনকে দেখে অল্প শব্দে কেশে দেয়। সুন্দর লাগছে মাথায় স্টাইলিশ চুলগুলো সেট করা, হালকা হেলিয়ে পেছনের দিকে। কোহিনূর বেগমকে বলে বেরিয়ে পড়ে তারা। বাসার বাইরে বের হয়ে কুহু বলে,